আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমি বাঁশঝাড়ে চলে এসেছি। তো এটা আমাদেরই বাঁশঝাড়। তো এখান থেকে আমি একটি বাঁশ কাটতেছি। তো যেই বাঁশটা কাটতেছি এটাকে বলা হয় বড় বাঁশ। তো আপনাদের এলাকায় কি বলে এই বাঁশগুলোকে অবশ্যই কমেন্টে জানাবেন। বাঁশ কিন্তু দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে মাকলা বাঁশ আর এই যে কাটতেছি এটা হচ্ছে বড় বাঁশ। তো বড় বাঁশের কিন্তু প্রচুর পরিমাণে গিট হয়ে থাকে আর এই বাঁশগুলো ফাটানো কিন্তু প্রচুর কষ্টসাধ্য ব্যাপার। আর এই বাঁশগুলো এই ঝাড় থেকে কেটে বের করাটাও কিন্তু প্রচুর কষ্ট। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এবং ভাতিজা দুইজনে মিলে টানাটানি করতেছি, বাঁশ কিন্তু নড়াতেই পারতেছি না। তো বাধ্য হয়েই ভাগনাকে ডাকলাম। তো ভাগনা এসে তিনজনে মিলে দেখতে পাচ্ছেন চেষ্টা করতেছি বাঁশটা বের করার জন্য। তো বন্ধুরা, বাঁশের ব্যবহার কিন্তু দিন দিন কমেই যাচ্ছে এবং বাঁশঝাড়ও কমে যাচ্ছে, কারণ এই বাঁশ দিয়ে এখন আর মানুষ ঘর দেয় না। আগে কিন্তু এই বাঁশ দিয়েই ঘর দিত, ইট ছিল না, সিমেন্ট ছিল না, শুধু টিন কাঠ এবং বাঁশ দিয়েই মানুষ ঘর দিয়ে সেখানে বসবাস করত। তো এখন যেহেতু শেষ জামানা পড়ে গেছে, এখন আর মানুষ বাঁশ দিয়ে ঘর দেয় না, এখন শুধু ইট সিমেন্ট রড দিয়ে উঁচু উঁচু বিল্ডিং বানানোর প্রতিযোগিতায় মানুষ ব্যস্ত আছে। তো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে যেই কথাগুলো বলে গেছেন তার কিন্তু সবগুলো কথারই দেখেন বাস্তবে প্রতিফলন হচ্ছে। যাই হোক বন্ধুরা, অনেক জল্পনা কল্পনার পর, অনেক চেষ্টার পরে বাসটা আমরা বের করে বাসায় নিয়ে এসেছি। তো বাসায় নিয়ে আসার পর এই যে দেখতে পাচ্ছেন আমি খন্তা দিয়ে গর্ত খুঁড়তেছি। তো এই গর্তটা খোঁড়ার পিছনে কারণ হচ্ছে আমি কিছু খড় আবার কিনে আনছি, এই খড়গুলো এখানে পুঁজ দিব, এই জন্যই মূলত এই বাসটা কেটে নিয়ে আসছি। তো বাসটা সুন্দরভাবে চেঁচে খড়ের পুঞ্জের খুঁটি হিসেবে ব্যবহার করব, এই জন্য দেখতে পাচ্ছেন গর্তের মধ্যে এই বাসটাকে ঢুকিয়ে খাড়া করতেছি। তো এখানেই কিন্তু আমি খড়গুলো পুঁজ দেব। তো আমাদের এলাকায় এলোমেলো যে খড়গুলো থাকে এই খড়গুলো কিন্তু এইভাবেই পুঁজ দেওয়া হয়। তো আমাদের এলাকা থেকে যারা দক্ষিণাঞ্চলে কাজ করার জন্য যায় এই খড়ের কাজগুলো, তারা এসে বলে তারা নাকি খুঁটি ছাড়াই এই খড়ের পুঁজ দিয়ে থাকে। তো আমরা কিন্তু হাসি এই কথাগুলো শুনে যে খুঁটি ছাড়া আবার কিভাবে পুঁজ দেয়। তো যাই হোক, এক এক জায়গার এক এক ভাও, একই কাজ এক এক জায়গায় এক এক ভাবে করে। তো আমি এবং ভাতিজা মিলেই সকাল থেকে এই কাজগুলো করতেছিলাম। তো বাবা এসে আমাদের একটু হেল্প করতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, তো যেখানে মূলত আমি খড়ের পুঁজ দিব সেখানে একটি গাছ ছিল, কামরাঙ্গা গাছ। তো সেই গাছটি কেটে ফেলেছি। তো সেই গাছটি বাবা এবং ভাতিজা মিলে সরাইতেছে। তো বাবা, আমি এবং ভাতিজা মিলে সেই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে এই যে দেখতে পাচ্ছেন এই ধানগুলো আমি বস্তায় ভরতেছি। তো এই ধানগুলো কিন্তু জমি থেকে আটি বেঁধে এনে আমি পালা দিয়ে রেখেছিলাম, মারাই করিনি। তো বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, এই জন্য মূলত এই ধানগুলো মারাই করা হয়নি। তো আজকে যেহেতু ফ্রি ছিলাম এই জন্য মেশিন ডেকে এই ধানগুলো মারাই করে নিলাম। তো ধানগুলো সুন্দরভাবে বস্তায় ভরে আমি ঘরে রেখে তারপরে যে দেখতে পাচ্ছেন খড়গুলো আমি পুঁজ দিতেছি। তো এই কাজটা কিন্তু আমি আগে পারতাম না, এখন কিন্তু আমি ভালোভাবে শিখে গেছি। তো আমি কিন্তু বড় বড় খড়ের পুঁজ একাই দিতে পারি। যারা গরু লালন পালন করে তারাই বুঝে এই খড়টা তাদের কাছে কতটা মূল্যবান, কারণ এই খড় যদি শেষ হয়ে যায় এই খড় ম্যানেজ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আর এই যে দেখতে পাচ্ছেন খড়গুলো আমি পুঁজ দিতেছি। তো এই খড়গুলো কেনার কোনো উদ্দেশ্য ছিল না আমার। তো এক চাচার কাছে আমি টাকা পেতাম কিছু, তো চাচার কাছে টাকা চাওয়ার জন্য গিয়েছিলাম। তো চাচা আমাকে বললো আমার কিছু খড় আছে, সেই খড়গুলো বিক্রি করেই তোকে আমি টাকা দিব। তা আমি বললাম খড়গুলো আমাকেই দিয়ে দেন। তো আমি কিন্তু দাম করে 5,000 টাকা দিয়ে এই খড়গুলো নিয়ে এসেছি। তাছাড়া এবার যেহেতু আমার কোনো ধানের আবাদ নেই, আমি সবগুলো জমিতে বিভিন্ন আবাদ ফলিয়েছি, তো এই জন্যই মূলত এই খড়গুলো আরো কেনা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।